নমস্কার বন্ধুরা, মনাইচণ্ডী নিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিও আমি 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের পর্ষদের যে টেস্ট পেপার 2025 সালের, সেই টেস্ট পেপারের জিওগ্রাফির 191 পেজের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো আমি সলভ করে দেব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো ভিডিও শুরু করে নিই। তোমাদের মাধ্যমিক পরীক্ষা সামনেই এসে গেছে, সময়ও হাতে বেশি নেই, তাই তোমাদের চটপট এই মাধ্যমিকের টেস্ট পেপারের যে পেজগুলো, এখন তো তোমাদের সব বই প্রায় শেষ হয়েই এসেছে, সেই জন্য এখন থেকে তোমাদের টেস্ট পেপারগুলো শুরু করে দিতে হবে। টেস্ট পেপারের পেজগুলো চটপট করে আমরা আজ আমি 191 নম্বর পেজটার অ্যান্সার করে দেবো, নেক্সট ভিডিও অন্য পেজগুলো অ্যান্সার করে দেবো। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখো, তোমাদের বিভাগ ক্ষয়ের প্রথম কোশ্চেন হলো পাদদেশীয় হিমবাহ কাকে বলে। তাহলে পাদদেশীয় হিমবাহ কাকে বলে না, হিমরেখার নিচে পর্বতের পাদদেশে একাধিক পার্বত্য হিমবাহ একত্রিত হয়ে যে বরফের স্তর সৃষ্টি করে তাকে পর্বতের পাদদেশীয় হিমবাহ বলা হয়। এর সঙ্গে সঙ্গে তোমাদের একটা উদাহরণও দিতে হবে। তোমরা উদাহরণ হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যালাস্পিনা, যেটা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, সেটা তোমরা দিতে পারো। তাহলে এই গেল আমাদের 3 দাগের প্রথম কোশ্চেনের অ্যান্সার। তোমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হলো উষ্ণতার স্বাভাবিক হার কাকে বলে বা ল্যাপস রেট বলতে কি বোঝো। এর অ্যান্সারটা হলো সূর্যতাপে প্রথমে ভূপৃষ্ঠ উষ্ণ হয় এবং তারপর ওই উষ্ণ ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ হয়ে বায়ুমণ্ডলকে উষ্ণ করে। এই জন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। একেই বলা হয় উষ্ণতার স্বাভাবিক হ্রাসের হার বা ল্যাপস রেট। পরের কোশ্চেন দেখো, অধঃক্ষেপণ কি। তাহলে অধঃক্ষেপণ কি না, জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন উপরের দিকে উঠে সেটা ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এই জলকণা বা তুষারকণা যখন ভূপৃষ্ঠের পতন হয় তখন তাকে বলা হয় অধঃক্ষেপণ। নেক্সট কোশ্চেন হলো বান ডাকা। বান ডাকা বলতে কি বোঝো। জোয়ারের সময় সমুদ্রের বিপুল জলরাশি নদী মোহনা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে নদী খাতের মধ্য দিয়ে জলোচ্ছ্বাস ঘটিয়ে যে প্রবেশ করায়, সেই প্রবেশ করাকেই বলা হয় বান ডাকা। নেক্সট কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনা বলতে কি বোঝো। দূষণ মাত্রাকে প্রকৃতি সহ্যসীমার মধ্যে রাখার উদ্দেশ্যে যে উন্নত বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন উৎসস্থল থেকে উৎপন্ন বজ্র পদার্থের পরিমাণ কমিয়ে আনা, পূর্ণ ব্যবহার করা, তার পূর্ণ নবীকরণ ও সংরক্ষণ করা হয়, তাকেই বলা হয় বজ্র ব্যবস্থাপনা। ভরাটকরণ কি। সংগ্রহ করা বর্জ্য পদার্থকে নষ্ট করতে ভরাটকরণ খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। একটি নির্দিষ্ট স্থানে আবর্জনার জৈব অংশকে আলাদা করে একটি স্তরে বিছিয়ে দেওয়া হয়। ওই জৈব স্তরের উচ্চতা 2 মিটারের মতো হয়। এর উপর 20 থেকে 25 সেন্টিমিটারে মাটির স্তর ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে ক্রমে বজ্র এবং মাটির স্তর নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বিছিয়ে দেওয়া হয়। একেবারে উপরের স্তরে 1 মিটার মাটি ছড়িয়ে চাপ দেওয়া হয় যাতে ইঁদুর জাতীয় প্রাণীরা এর ভিতর ঢুকতে না পারে। মাটির মধ্যস্থিত জীবাণু বজ্রের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটায়, তাই মাটির নিচে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস উৎপন্ন হয়। 4 থেকে 6 মাসের মধ্যে প্রস্তুত পচন সম্পন্ন হয় এবং জৈব পদার্থ অক্ষতিকারক পদার্থে পরিণত হয়। কচ্ছের রান কি। গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব ও উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকেই বলা হয় কচ্ছের রান। এই যে রান, রান শব্দটা একটা অর্থ আছে যেটাকে বলা হচ্ছে কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি। এবার দেখো, কৃষি বনসৃজন বলতে কি বোঝো বা কৃষি বনসৃজন কি। চাষাবাদের সঙ্গে সঙ্গে কৃষক যখন তার
কৃষি জমিতে অথবা পতিত জমিতে গাছপালা লাগিয়ে অরণ্য গড়ে তোলে তাকে বলা হয় কৃষি বনসৃজন। তার মানে কি না, যখন কোনো কৃষক তার জমিতে চাষাবাদ করে, তার ফাঁকে ফাঁকে যখন কোনো গাছ রোপণ করে, যে বনভূমিটা গড়ে ওঠে এইভাবে, তাকেই বলা হচ্ছে কৃষি বনভূমি। অনুসারী শিল্প কাকে বলে? যখন কোনো শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে ওঠে, তখন প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প এবং বাকি শিল্পগুলিকে অনুসারী শিল্প বলা হয়। উদাহরণস্বরূপ কি, যেমন হলদিয়ার পেট্রোরসায়ন শিল্প হলো কেন্দ্রীয় শিল্প, আর এই শিল্পে উৎপাদিত দ্রব্যগুলি দিয়ে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে যেসব শিল্প গড়ে উঠেছে তাকেই বলে অনুসারী শিল্প। মানে একটা শিল্প এবং তাকে কেন্দ্র করে, অর্থাৎ তার উপর নির্ভর করে যে অন্য ছোট ছোট শিল্পগুলো গড়ে উঠেছে, সেই অন্য ছোট ছোট শিল্পগুলোকেই বলা হচ্ছে অনুসারী শিল্প। এবার দেখো উপগ্রহ চিত্র কি বা কাকে বলে? পৃথিবীর চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে যে সাংকেতিক তথ্যচিত্র পাওয়া যায় তাকেই বলা হয় উপগ্রহ চিত্র। তাহলে এই গেল আমার 2 নম্বরের কোশ্চেন। এরপর আমি বিভাগ ঘয়ে কিছু 3 নম্বর কোশ্চেন, যেগুলো আমাদের এই মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারের 191 পেজে আছে, সেগুলো তোমাদেরকে আলোচনা করব। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণ, বা কি কি কারণে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়? নদীর মোহনায় সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনায় বদ্বীপ গঠিত হওয়ার জন্য অনেকগুলি কারণ বা প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয়। প্রথমত নদীর স্রোতের বেগ, দ্বিতীয়ত পলল রাশির পরিমাণের আধিক্য, তৃতীয়ত অগভীর সমুদ্র, চতুর্থ শান্ত সমুদ্র, পঞ্চমত সমুদ্র জলের লবণতার আধিক্য, ষষ্ঠত অন্যান্য কারণ। এই গেল আমার কয়েকটা পয়েন্ট। এই পয়েন্টের উপর বেস করে তোমাদেরকে লিখতে হবে। প্রথম পয়েন্ট যেটা, নদী স্রোতের বেগ, এখানে পয়েন্ট করে তোমাদের লিখতে হবে নদীর মোহনায় স্রোতের বেগ কম থাকলে পার্বত্য প্রবাহে নদীবাহিত নুড়ি, কাঁকর, বালি নদী মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করবে। এই গেল আমার প্রথম পয়েন্ট, নদী স্রোতের বেগ। এরপর দ্বিতীয় পয়েন্ট, পলল রাশির পরিমাণের আধিক্য। কোনো সমুদ্র বা হ্রদের অপসরণকারী শক্তিগুলি যে পরিমাণ পলল রাশি অপসারণ করতে পারে, নদীবাহিত পলল রাশির পরিমাণ তার থেকে বেশি হতে হবে, তবেই সমুদ্রগর্ভে ক্রমশ পলল রাশি সঞ্চিত হতে থাকবে ও বদ্বীপ গঠনের বিকাশ ঘটবে। এর আবার কতগুলো ভাগ আছে। প্রথম ভাগটা কি না, নদীর গতিপথ দীর্ঘ হবে, দ্বিতীয় হচ্ছে উপনদীর সংখ্যা বেশি হবে, তৃতীয় হচ্ছে ক্ষয়কার্যের ক্ষমতা বেশি থাকবে এবং পলল রাশির পরিমাণ বেশি হবে, যেমন ইয়াংসি নদী, বদ্বীপ। এরপর আমি তোমাদের তৃতীয় যে পয়েন্ট অর্থাৎ অগভীর সমুদ্র, সেটা নিয়ে আলোচনা করব। মোহনার কাছে সমুদ্রের গভীরতা কম হয়, নদীর পলল রাশি দ্বারা শীঘ্র ভরাট হয়ে বদ্বীপ গঠিত হওয়ার সম্ভাবনা থাকে। কঙ্গো নদী তার গতিপথ দীর্ঘ গতিপথে প্রচুর পলি বহন করলেও সমুদ্রে গভীরতা অনেক বেশি বলে এর মোহনায় বদ্বীপ গঠিত হতে পারেনি। তার মানে কি না, অগভীর সমুদ্র মানে মোহনার কাছে সমুদ্র গভীরতা কম হলে নদীর পলল রাশি কি হয় না, সেগুলো যে পলল রাশিগুলো আসে সেগুলোর দ্বারা শীঘ্র ভরাট হয়ে যায়। নদী যখন ভরাট হয়ে যায় তখন বদ্বীপ গঠিত হওয়ার সম্ভাবনা থাকে। কঙ্গো নদী তার গতিপথে প্রচুর পরিমাণে যে পলিগুলো বহন করে নিয়ে আসে, কিন্তু সমুদ্রের গভীরতা অনেক বেশি বলে এর মোহনায় বদ্বীপ গড়ে উঠতে পারেনি। এরপর যে পয়েন্ট সেটা হচ্ছে শান্ত সমুদ্র। শান্ত সমুদ্রের কতগুলো ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে কি, সমুদ্র শান্ত হলে অর্থাৎ জোয়ার ভাটা সেখানে প্রকোপ কম থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সমুদ্র স্রোতের প্রাবল্য কম হতে হবে। তৃতীয় হচ্ছে সমুদ্রের নদী ধীর গতিতে প্রবেশ করলে নদীর মোহনার নিকট পলল রাশির
সঞ্চয়নের সুবিধা হয় ও অপসারণ ঘটে না এবং সহজেই বদ্বীপ গড়ে ওঠে। যেমন আমাজন নদীর আটলান্টিক মহাসাগরে প্রবল বেগে এবং প্রচুর পরিমাণে জল নিয়ে প্রবেশের করার ফলে এর মোহনায় বদ্বীপ গঠিত হতে পারেনি। এর মোহনা দিয়ে 25 লক্ষ কিউমেক জল বয়ে যায়। এর ছাড়াও পঞ্চম সেটা হলো সমুদ্র জলের লবণাতার আধিক্য। নদী সমুদ্রে প্রবেশ করলেই নদীর পলল রাশি সমুদ্রের লবণাতা জলের সংস্পর্শে এসে থিতিয়ে পড়ে। তাহলে কি পেলাম না, সমুদ্র জলের লবণাতার আধিক্য। এই গেল আমাদের পয়েন্ট। এর ভিতরে তোমাদের যে লেখাটা লিখতে হবে সেটা হচ্ছে, নদী যখন সমুদ্রে প্রবেশ করে তখন নদীর যে পলল রাশি সেটা সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে থিতিয়ে পড়ে। সেখানে সমুদ্রের জল যত বেশি লবণাক্ত হয়, যেখানে সমুদ্রের জল যত বেশি লবণাক্ত হবে সেখানে নদীর পললরাশি তত দ্রুত অধঃক্ষিপ্ত হয়। এবার এটা গেল আমার সমুদ্র জলের লবণাক্তের আধিক্যের পয়েন্ট। নেক্সট যে 6 নম্বর পয়েন্টটা আছে সেটা হলো অন্যান্য কারণ। এর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে, স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয়। দ্বিতীয় হচ্ছে, ধারণক্ষম অববাহিকা ক্ষয় যত বেশি হবে নদীতে পলির পরিমাণ তত বাড়বে। তৃতীয় পয়েন্ট, উন্মুক্ত সমুদ্র অপেক্ষায় আবদ্ধ সমুদ্রে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয়। গঙ্গা নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপে পরিণত হওয়ার এটি একটি অন্যতম কারণ। চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে, উপকূলের গঠন, শিলাস্তরের বিন্যাস ও আকৃতি এবং সমুদ্র অভিমুখী ঢাল বদ্বীপ গঠনে অনুকূল হওয়া প্রয়োজন। পঞ্চমত, ঋতু। তবে ঋতু অনুসারে নদীতে জলপ্রবাহের হ্রাস বৃদ্ধি ঘটে বলে সকল ঋতুতে বদ্বীপ গঠনের হার সমান হয় না। তাহলে নদীর মোহনায় বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় বা কী কী কারণের জন্য বদ্বীপ সৃষ্টি হতে পারে, আশা করছি আমার উত্তর থেকে আমি যে তোমাদের অ্যান্সারটা জানালাম তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার না হয়ে থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট ভিডিও আরও পরিষ্কার করে তোমাদেরকে কারণগুলো ব্যাখ্যা করে দেব। তোমরা কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার নেক্সট ভিডিওয় আমি টেস্ট পেপারে যে সমস্ত পেজগুলো আছে জিওগ্রাফির ওপরে, আমি সেই সমস্ত পেজগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগেই শেষ করে দেওয়া বা কভার করে দেওয়ার চেষ্টা আমি করব। তাহলে নদী মোহনার বদ্বীপ সৃষ্টির যে পয়েন্টগুলো পেলাম সেটা হলো, নদীর স্রোতের বেগ, পলল রাশির পরিমাণের আধিক্য, অগভীর সমুদ্র, শান্ত সমুদ্র, সমুদ্রের জলের লবণতার আধিক্য, অন্যান্য কারণ। এই গেল আমার কতগুলো পয়েন্ট। এই পয়েন্টের বেশি কি তোমাদের কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। শুধুমাত্র পয়েন্টগুলো লিখে দিয়ে তোমরা যেন চলে এসো না, কারণ পয়েন্টগুলোর ভিতরে লেখাগুলো একটু টাচ করলে তবেই তোমাদের লেখাটা ফুলফিল হবে আর তোমাদের যে নাম্বার সেটা পেতেও সুবিধা হবে। চলো এবার আমি নেক্সট যে কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করি। নেক্সট কোশ্চেন যেটা হলো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি না, শিক্ষার্থীরা যেহেতু দেশের ভবিষ্যৎ সেহেতু নির্মল পৃথিবী তৈরিতে তাদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত বলে আমার মনে হয়। শিক্ষার্থীরা যেগুলো করতে পারে সেগুলি নিচে আলোচনা করা হলো। প্রথমত, বাড়ির বর্জ্য নির্দিষ্ট পাত্রে একত্রিত করে পৌরকর্মী এলে তার হাতে বা নির্দিষ্ট পাত্রে ফেলে দেওয়া। দ্বিতীয়ত, বাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে জড়ো করা, জৈব ভঙ্গুর বর্জ্যের পৃথকীকরণ করে তাদের ম্যানিওর পিটে ফেলে জৈব সার তৈরি করা। তৃতীয়ত, সাধারণ মানুষের কিছু ব্যক্তিগত বদ অভ্যাসের ফলে পয়ঃপ্রণালী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। নালাতে শুধুমাত্র তরল বর্জ্য ফেলাই উচিত, কঠিন বা প্লাস্টিক পলিথিন জাতীয় বর্জ্য ফেলা উচিত নয়। এ বিষয়ে সাধারণত যেসব সাধারণ মানুষ আছে তাদেরকে সচেতন করাই দরকার। চতুর্থ, নিজের শ্রেণীকক্ষ এবং স্কুল প্রাঙ্গণ বর্জ্যমুক্ত রাখা।
কেক, বিস্কুট, চকলেট, ফাস্টফুড ইত্যাদি প্লাস্টিকের মোড়ক ও অন্যান্য বর্জ্য নির্দিষ্ট পাত্রে বা ডাস্টবিনে ফেলা উচিত। পঞ্চমত, মিড ডে মিল সংক্রান্ত উচ্ছিষ্ট সবজির খোসা, ভাতের মাড় ইত্যাদি জৈব বর্জ্য ম্যানিওর পিটে সঞ্চয় করে ভার্মি কম্পোস্ট তৈরির ব্যবস্থা করা। নিকটস্থ হাট, বাজার পর্যবেক্ষণ করা, সবজি, মাছ, মাংস, ফুল, ফল এবং বর্জ্য ও তৎসম্বন্ধীয় দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করা। সপ্তমত, বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য পদার্থ নির্দিষ্ট সময়ে অপসারণ না হলে পৌরসভা বা পঞ্চায়েত অধীনস্থ স্থানীয় কার্যালয়ের কাছে অভিযোগ জানানো উচিত। এই গেল আমার বর্জ্য ব্যবস্থাপনায় তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের ভূমিকা। নেক্সট ভিডিও আমি পরের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আশা করছি আমার ভিডিও তোমাদের কাজে আসবে। আবার দেখা হবে পরের ভিডিও।